আসসালামু আলাইকুম। তো আজকে সিরাজউদ্দৌলা নাটকের রাজশাহী বোর্ড 2019 এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2019 এসেছে। আবার সিলেট বোর্ড 17তে পাবা কিছু কিছু প্রশ্ন। আগে আমরা পড়ি। চারিদিকে শুধু অবিশ্বাসের ষড়যন্ত্র উক্তিরই কার? ঠিক আছে, এবার ভিড়ি প্রত্যাখ্যানের দল চিরকালই পলায়। এই প্রশ্নটাতে যদি তুমি কত ভোটে পাবা, আর এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা বাংলা পড়তে চাই না, বাংলা ধরি না, মনে করি আমাদের ভাষা বাংলা, আমরা অতি সহজে দিয়ে, কিন্তু তুমি যেইভাবে দাও, তুমি বানা যদি দাও, তুমি কিন্তু ফুল মার্কস পাবো না কখনোই। আসলে বাংলা পড়তে হয়। ঠিক আছে, আমরা অনেকে পড়ি না, এখন আধুনিক যুগ, পড়তেই চাই না। তো যাই হোক, আর কি বলবো, তো আমি একটা ভিডিও দিচ্ছি, ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে বোর্ড আন্ডারস্ট্যান্ডিং কীভাবে লিখবো আর এখানে কীভাবে লিখবা, এটা আমি বলে দেব। আর এই চ্যানেলটি এত গুরুত্বপূর্ণ নয় যে তোমাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে পারো। আর যদি না ভালো লাগলে শুধু দেখো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো রফিক সাহেব, প্রথমে আমরা উদ্দীপক পড়ি। রফিক সাহেব নাম পরিচয়হীন এক অনাথ বালকের আশ্রয় দিয়েছিলেন 20 বছর আগে। এই যে এই লাইনটা পড়লাম না, এই লাইনটা দিয়ে বুঝতে হবে যে কি, কার কথা বুঝিতেছে। রফিক সাহেবের অনাথ বালকের আশ্রয় দিয়েছিলেন। এখানে এই লাইনটায় আমি যদি বলি ডিরেক্ট মোহাম্মদী বেগের কথা, মোহাম্মদী বেগ এই গল্পে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করছে। আবার মোহাম্মদী বেগ ধরতে পারো তার ভাইয়ের মতোই। তার মা বাবা এই আমিনা বেগম এবং সিরাজউদ্দৌলার বাবা এই মোহাম্মদী বেগকে ছোটোবেলায় পালছে, তাকে অনাথ কুড়াইয়া পাইছিল। তার সাথে দেখো কিছুটা মিলে যায় যে লাইনের সাথে। রফিক সাহেব নাম পরিচয়হীন এক অনাথ বালকের আশ্রয় দিয়েছিলেন 20 বছর আগে। নাম রেখেছিলেন সজল। অকৃত্রিম ভালোবাসা ও আদর যত্নে রফিক সাহেব সন্তান হিসেবেই সে বড় হয়। রফিক সাহেবের সন্তান হিসেবেই ধরো মোহাম্মদী বেগ যে তাকে কুড়ায় আনছিল, আমিনা বেগমের সন্তান হিসেবে তাকে বড় করছিল, সিরাজউদ্দৌলার সন্তান হিসেবে তাকে বড় করছিল। তো কিন্তু ন্যূনতম মানবিক মূল্যবোধ সৌরভ তার মধ্যে সৃষ্টি হয়নি। মনের দিক থেকে সে এতই কদর্য ও সংকীর্ণ যে রফিক সাহেবের বিশাল সম্পত্তির মালিক হয়ে যেতে চায় সে। বুঝতে পারছো, মূলত লোভ এই জায়গায়। এলাকায় রফিক সাহেবের বেশ যশ, খ্যাতি ও সুনাম। যারা প্রতিপক্ষ তাদের দ্বারা সজল প্রতিনিয়ত পরিচিত হয়। সে তার আশ্রয়দাতা সম্পত্তি হস্তগত করার জন্য সুযোগ খোঁজে। একদিন সে অস্ত্রের মুখে সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিতে রফিক সাহেবকে বাধ্য করে এবং পরে তাকে নির্মমভাবে হত্যা করে। এই একই সেম ঘটনা করছিল মোহাম্মদ বেগকে, যে তার মা বাবা কুরআন ছিল, সিরাজউদ্দৌলার মা বাবা যে কুরআন ছিল মোহাম্মদ বেগকে, কাকে কুরআন ছিল? মোহাম্মদী বেগকে। মোহাম্মদ বেগকে যে কুরআন ছিল সে শেষ পর্যায়ে সামান্য কিছু টাকার জন্য সিরাজউদ্দৌলাকে হত্যা করে। এই ঘটনাকে বুঝতে পারছো? আগে উদ্দীপক পড়বে, আমরা কি জানি উদ্দীপক, আগে প্রশ্নটা লেখা শুরু করে তারপর উদ্দীপক মেরা দিই। তুমি এই কাম করলে 1 থেকে 2 মার্ক, বড় জোর 1 মার্ক পায়, আর যদি একটু ভালো হয় 2 মার্ক দেয়। আর আমার টার্গেট হলো গহতে 3 আর গহতে 4 মার্ক। ঠিক আছে, টার্গেট এটা থাকতে হইব। এখন আমরা প্রশ্ন অ্যান্সার করি। চারিদিকে শুধু অবিশ্বাসের ষড়যন্ত্র উক্তিটি কার? চারিদিকে শুধু অবিশ্বাসের ষড়যন্ত্র উক্তিটি রায়দুল্লভের। কার? এই উক্তিটি অনেক ইম্পর্টেন্ট, এই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ যারা 25-26 সালে পরীক্ষা দিবে, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, লিখে রাখতে পারো। লেখো, না লিখলে কখনো মনে থাকবে না, আগে লেখো। ঠিক আছে, অনেকের গাইড নেই, আমি জানি, অনেকে ইন্টারমিডিয়েটের গাইড কিনে না, তো আগে লেখো, এই জিনিসটা লেখো। ঠিক আছে, তারপর হলো এই জায়গায় বলছে, এখন আমরা খ নাম্বার প্রশ্নটা পড়ি। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়। আমি প্রথমেই বলছি যে এই প্রশ্নটা কত বোর্ডে যে তুমি বাবা,
তো প্রথমে পড়ি, ভীরু প্রতারকের দল চিরকালই পালায়। উক্তিটির মাধ্যমে ভীরু ও প্রতারকের যে কখনো সাহস নিয়ে শত্রুর সামনে দাঁড়াতে পারে না এবং সম্মুখে সমর আসতে পারে না, এখানে তাই বোঝানো হয়েছে। এটা তারা কি বুঝাইছে জানো? ভীরু কাপুরুষের দল চিরকালই পালায়। পলাশী যুদ্ধে যখন নবাবের সৈন্যের পরাজয় হয়, তখন নবাব সিরাজউদ্দৌলা সৈন্য সংগ্রহের জন্য টাকা দিছিল তার বিভিন্ন বিশ্বস্ত মানুষদের কাছে। টাকা নিয়ে বিশ্বস্ত মানুষজন টাকা নিয়ে পালাইছে। কি করছে? টাকা নিয়ে পালাইছে। নবাব সিরাজউদ্দৌলা সৈন্য তো দেয় নেই, যুদ্ধ তো করবো কি দূরের কথা, লোভের বসে টাকা নিয়ে পালাইছে। বাঙালি কতটা খারাপ! তো যাই হোক, এমনকি তার শ্বশুর ইরিস খা, এখন অনেক সময় একটা বোর্ডে দেখছি যে নবাব সিরাজউদ্দৌলা শ্বশুরের নাম জানতে চেয়েছি, শ্বশুরের নাম হলো ইরিচ খা। ঠিক আছে, এই জায়গায় মনে এই খায়ের উপরে চন্দ্রবিন্দু দিবা। ঠিক আছে, ইরিস খা। তো এই ইরিস খা উনিও টাকা নিয়ে পালাইছে। দেখি এই জায়গায় কি বলছে। পলাশীর যুদ্ধের পরে নবাব সিরাজউদ্দৌলার কাছে থেকে সৈন্য সংগ্রহের জন্য অনেকেই টাকা নিয়েছিল, তারা টাকা নিয়ে পালিয়েছিল। এমনকি সিরাজউদ্দৌলা শ্বশুর, ওই যে বলছেই ইরিস খাও, সেনাবাহিনী সংগঠনের কথা বলে নবাবের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। তারা পালিয়েছিল প্রাণের ভয়ে, প্রতারণা করে। একই প্রসঙ্গে বোঝাতে নবাব বলেছিল, ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, আর তাতে প্রকৃত বীরের মনোবল ক্ষুণ্ণ হয়। আসলে প্রকৃত বীরের মনোবল ক্ষুণ্ণ হয় যখন তারা এই যে বিশ্বাসঘাতকতা করে তার থেকে টাকা নিয়ে চলে গেছে, তখন নবাবের মন ক্ষুণ্ণ হয়েছে না? অবশ্যই, যুদ্ধে যাওয়ার মনোবলটা থেকে সে ক্ষুণ্ণ হয়েছে। এই কারণেই তাতে প্রকৃত বীরের মনোবল ক্ষুণ্ণ হয়। ঠিক আছে, এরপর এখন ঘ নাম্বার প্রশ্ন আমরা পড়ব। ঘ নাম্বার প্রশ্ন অ্যান্সার করব। ঠিক আছে, ঘ নাম্বার কি বলছে? অধিপকে সজলের আচরণ সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়? আমি প্রথমে বলছি, দেখো সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাথে তুলনীয়, এখন আমরা এটা অ্যান্সার করব। এই জায়গায় বলছে যে উদ্দীপকে সজলের আচরণ সিরাজউদ্দৌলা নাটকে মোহাম্মদী বেগ চরিত্রের সঙ্গে তুলনা করে। কথা বলছিলাম, বুঝাইছিলাম। কার সঙ্গে তুলনা করে? মোহাম্মদী বেগের সাথে। কারণ মোহাম্মদী বেগ কে সিরাজউদ্দৌলার মা এবং সিরাজউদ্দৌলা বাবা তাকে কুড়ায় আনছিল, তাকে পালছিল, কিন্তু মোহাম্মদী বেগ শেষ পর্যন্ত তাকে হত্যা করে। ঠিক আছে, সিরাজউদ্দৌলাকে হত্যা করে। এখন এই জায়গায় এই লাইনটুকু তোমরা এই যে গ নাম্বারের কয় মার্ক? 3 মার্ক। তাহলে 3 স্টেপ দিতে হবে। কয় স্টেপ? 3 স্টেপ দিতে হবে। এই দেখো, প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। ঠিক আছে, ওরা এই গোল বৃত্ত দিছে, তুমি স্টার দিতে পারো, আবার বক্সও দিতে পারো। ঠিক আছে, যে যেটা পারো। তো উদ্দীপকের সজলের আচরণ মোহাম্মদী বেগ চরিত্রের সঙ্গে তুলনা। ঠিক আছে, আগে দেখা বুঝতে হবে যে এটা কার সঙ্গে তুলনা। আর আমরা অনেকের চরিত্র বুঝতে রাখি না। তো আমি 3-4টা চরিত্রের কথা বলি। মির্জাফর, মোহাম্মদী বেগ, তারপর হলো শয়কত-জঙ্গ, গসরি বেগম, রবার্ট ক্লাইভ ক্লেটন, এরপর অমিচাঁদ, এরপর এই 6-7 জনের চরিত্র যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে সৃজনশীল আনসার করে একদম ইজি, একদম ইজি, একদম ইজি। ঠিক আছে, আর তুমি যদি সৃজনশীল পড়ো, তাহলে তোমার গল্প অনেক সময় পড়ানো লাগে না। আর গল্প পড়লে চরিত্র পড়া যায়। গল্প পড়বা, প্রতি পেজ হইলেও গল্প চেষ্টা করবা। তো এখন তোমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমি ওই জায়গায় কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখন এখান থেকে পারলে স্ক্রিনশট মারো। এরপর ঘ নাম্বার প্রশ্নে কি বলছে আমরা যাই। ঘ নাম্বার বলছে, উদ্দীপকে রফিক সাহেব ও সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন। অবশ্যই প্রেক্ষাপট ভিন্ন। এখানে শুধু আংশিক চিত্র তুলে ধরছে, সিরাজের অনেক চিত্র তুলে ধরে নাই। সিরাজ যে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিল, তারপর ইংরেজদের, এগুলো অনেক চিত্র তুলে ধরে নেই। ঠিক আছে, তো এইখানে তোমরা বিস্তারিত বলবা। এই যে দেখো, আমি একটু নিচে দেখাই। উদ্দীপকে রফিক সাহেব সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন, মন্তব্যটি যথার্থ। আমি নিচে নামাইছি, তোমরা স্ক্রিনশট মেরে রাখো। আর এইভাবেই প্রশ্ন উত্তর দিতে হয়। যেহেতু ঘ নাম্বার 4 মার্ক, 4 স্টেপ দিতে হয়। দেখো এখানে 4 স্টেপ দিছে। প্রথম 1 স্টেপ, তারপর সেকেন্ড, তারপর থার্ড, তারপর চতুর্থ। ঠিক আছে, 25 সালে পরীক্ষা দিবে, অবশ্যই এইভাবে প্রিপারেশন নাও। 50-60 দিন আছে, আর যারা পরে দেখবে 26-27 ব্যাচ, তোমরাও প্রিপারেশন